কিন্তু করোনা এসে মানুষের জীবনযাত্রাটাই পাল্টে যায়। তখন আমারও দেয়ালে পিঠ থেকে যায়। তখন পেপার ম্যাগাজিন এগুলো চলছিল না, চলবেই বা কোথাতে, দোকানই তো দীর্ঘদিন বন্ধ থাকতো। দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলির সামনে উপস্থিত হয়েছিলেন, তাকে নিজের হাতে কফি বানিয়ে খাইয়েছিলেন। এবং এই কাকুকে তোমরা প্রত্যেকেই হয়তো চেনো। কাকু কিন্তু অনেক দিন আগে থেকেই ভাইরাল এবং সকলের কাছে সুপরিচিত। এবং যে কফি কাকু বানান, সেই কফির যে কাপ, সেই কাপের মধ্যে কিন্তু কাকু সেই আর্টিস্টিক কাজগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এবং আমরাও সেরকম একটি আর্টিস্ট কাকুর কাছ থেকে করাবার চেষ্টা করব। এবং কাকু কিন্তু সুখ্যাত একাধারে আর্টিস্ট হিসেবে এবং একাধারে একজন কফি বিক্রেতা হিসেবে। আজকে ওনার কাছ থেকেই চলো আমরা কিছু কথা জেনে নিই এবং তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এবং কাকুর কাছ থেকে কাকুর স্পেশাল কফি খেয়ে আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি যে সত্যি কতটা ইউনিক এই দোকানের কফি। বা দাদাগিরি মঞ্চে তোমার যে জার্নি, তার পেছনে একটু হিস্ট্রিটা যদি একটু বলো, যে কিভাবে তুমি সেখানে পৌঁছালে। এটা আমার কাছে একদম অবাস্তব ব্যাপার, মানে যা ভাবিনি সেটা হয়েছে। হঠাৎ রাতে একদিন ফোন আমার কাছে, আচ্ছা, যে আপনি কি কালকে দাদাগিরি কিনতে পারবেন? আমি আকাশ থেকে বললাম মনে হলো। আর সেই রাতটা এতটা এক্সাইটেড ছিলাম যে আমার ঘুম পর্যন্ত হয়নি। তারপর যেদিন গিয়ে উঠলাম খেলার জন্য, যেন মনে হচ্ছে কত ঝলমলে আলো থেকে কোথায় এলাম। আর সামনে গিয়ে রয়েছে সেটা মহারাজ। অস্বাভাবিক একটা অনুভূতি, যেটা বলে বোঝানো যাবে না ওই অনুভূতি। আর দাদাকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে ওটা তো আলাদা একটা ব্যাপার, আলাদা, পুরোই আলাদা, মানে সব মিলিয়ে অসাধারণ অসাধারণ অসাধারণ। খালি এটা জানি না কতদিন এটাকে ক্যারি করবে আমার শরীরে, কে যায় কতদিন ক্যারি করবে জানি না। কারণ কি এখনও ক্যারি করার একটাই কারণ কি জানো তো, এখনও লোকে দেখলেই দাদা তুমি দাদাগিরিতে গেছিলেন, ঠিক এটাই। আর যখনই লোকে বলে তার মুখে এত বড় একটা হাসি, যেটা একদম মনে হয় স্বতঃস্ফূর্ত তাদের এই হাসি। এই লোকের মুখে যে হাসি ফোটানো, এটা চারটিখানি ব্যাপার। দারুণ একটা কার্টুন উনি আঁকছেন, হাসির মধ্যে কার্টুন বলেছে, উনি চিন্তা ভাবনা করে একদম ভালো করে সুন্দর করে আঁকছেন। যে সকলে দেখতে চান এর আগে কাপড় কাছে চারটা করে আরেকটু এগিয়ে আসলে তখন আচ্ছা, তোমার নামটা একটু বলে দাও। শ্যামাপ্রসাদ দে। আচ্ছা, তোমার এই দোকানটা কত বছরের পুরনো? আমার দোকান বিগত 30 বছরের দোকান। আচ্ছা, তখন আমার ছিল এটা পেপার ম্যাগাজিনের দোকান। আচ্ছা, পেপার ম্যাগাজিন নিয়ে চলছিলাম ঠিক, কিন্তু করোনা এসে মানুষের জীবনযাত্রাটাই পাল্টে যায়। তখন আমারও দেয়ালে পিঠ থেকে যায়। তখন পেপার ম্যাগাজিন এগুলো চলছিল না,
চলবেই বা কোথাতে, দোকানই তো দীর্ঘদিন বন্ধ থাকে, মানুষও বেরোচ্ছে না। মানুষও বেরোচ্ছে না আর আমাদেরও চলছে না। পরে যখন খোলা হয় দোকান তখন দেখছি যে মানুষের পেপার ম্যাগাজিন কিনছে না, কারণ তারা তো ততক্ষণে বাড়ি থেকে নেওয়া শুরু করে দিয়েছে, তখন আমাদের কাছে আর নিচ্ছে না তারা। তারপর আমি শুরু করি এখানে কফির দোকান। চায়ের দোকান এই ক্ষেত্রে শুরু করি না, কারণ কি আমার এখানে বন্ধু বান্ধবদের চায়ের দোকান আছে, তাদের তো অসুবিধা হবে, সেক্ষেত্রে আমি চায়ের দোকান করি না, আমাকে এখানে কফির দোকান করি। তো এই কফির দোকানটা আমার ঠিক করোনার পরেই আমি এটাকে শুরু করি। তোমার এই কফির দোকানটা তাও মোটামুটি 2 বছর করোনার পর থেকে? আমরা 4 বছর হতে চললো বোধ হয়। আচ্ছা আচ্ছা, তুমি যে এত সুন্দর সুন্দর কারুকার্য কাপের মধ্যে বা তোমার এই পেছনে টাঙানো আর্টিস্টিক ছবিগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা তুমি মানে শুরু কোথা থেকে এই আমি প্রতিভাটা? এখানে যখনই ফুটপাতে আমার পেপার ম্যাগাজিনের দোকান ছিল, আমার দোকান সাজিয়ে ফেলার পর তো আমার হাতে অঢেল সময় থাকতো, তখনই কী করতাম, আমি ছবি আঁকতাম। আচ্ছা, তখনই ছবি আঁকতাম, মানে নিজের ইচ্ছায়, নিজের মন থেকে? নিজে থেকে আমি ছবি আঁকতাম। তারপর ছবি আঁকাগুলো লোকের ভালো লাগে, কেউ কেউ ছবি কিনেও না। তখন গ্রিটিংস কার্ডের খুব সিজন ছিল, তখন তো এতটা মোবাইল ছিল না, মোবাইল ছিল ঠিকই, তখন লোকের পকেটে দেখতাম সেই বড় ওয়াকি টকের মতন মোবাইল, ঠিক তখন ছিল, দেখতাম। খুব একটা লোকজনের মধ্যে দেখা যেত, মাঝে মধ্যে কয়েকজনের মধ্যে দেখা যেত, কিন্তু এখন যেরকম ঘরে ঘরে মোবাইল, আমার একটা মোবাইল, আমার ছেলের মোবাইল, আমার মেয়ের মোবাইল, সবার ঘরে একটা না, জনপ্রতি একটা করে মোবাইল, ঠিক। এখন আগে তো তার ছিল না। তো এই মোবাইলে আসার পরে কিছুটা যেমন গ্রিটিংস কার্ডের ব্যাপারটা পুরোটাই চেপে যায়। হ্যাঁ, গ্রিটিংস কার্ড তো প্রচুর পরিমাণে, এখন তো মোবাইল আছে, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, ব্যাস হয়ে গেল, শুভ বিজয়া, কোলাকুলি বন্ধ, প্রণাম জানানো বন্ধ, একদমই শেষ। মোবাইলে যে সমস্ত দিক যে আমাদের লৌকিকতা একদমই শেষ, মানুষের যে দায়বদ্ধতা সেটাও শেষ হয়ে গেছে। আর এই যে ছবি একটা আমার পেছনে তখন একটা দেয়াল থাকতো, দেয়াল বলতে গাছের মধ্যে একটা বোর্ড টানানো থাকতো। আচ্ছা, যেই বোর্ডের মধ্যে আমি নিয়মিত একটা করে ছবি আঁকতাম প্রতিদিন, যেটা একটা কার্টুনের উপরে ছবি আঁকতাম, যেটা নাকি মানুষকে এন্টারটেনমেন্ট করতো। বিভিন্ন রকমের কার্টুন, ধরে নাও আজকে দোল খেলা, কালকে দোল হবে, তার দোলের আগে একটা ছবি হয়ে গেল, কালী পূজা আসছে, ভাইফোঁটা আসছে, এরকম বিভিন্ন অনুষ্ঠান আছে। তারপরে কোনো ব্যক্তি মারা গেল তার প্রতি শ্রদ্ধা জানানো, যেমন সৌরভ খেলা যখন ছেড়ে দিয়েছিল সেই দিন আমি একটা বিশাল বড় এখানে একটা ছবি আঁকা হয়েছিল, যেটা এই খাস খবর পর্যন্ত ওটা কভার করে গেছিল। সেটা তোমার নিজের হাতে আঁকা? নিজের হাতে সচিন যখন খেলা ছেড়ে দিল তখন এখানে একটা আমার বালি দিয়ে সচিনের মূর্তি বানানো হয়েছিল। বালি দিয়ে? বালির উপরে, যেটা নাকি আমরা পুরী সি বিচে দেখতে পাই, ওইরকমই আমি বালি দিয়ে একটা কাজ করেছিলাম এখানে। আমি আর্টিস্ট যে কাজগুলো এগুলো আমি নিয়মিত করে থাকি। আর স্কাল্পচারও করতাম, এখানে বসেই আমি স্কাল্পচার করতাম মাটি দিয়ে। মাটির স্কাল্পচার এই মুহূর্তে তোমাদের দেখাতে পারছি না। এখানকার এক কথায় বলতে গেলে আমার প্রত্যেকটা ধুলিকণাই চেনে যে আমি কি করি না করি। ঠিক, একদম। আর তোমার এই দোকানটা থেকে আগামী দিনের স্বপ্ন কি? কিছু স্বপ্ন তো রয়েছে নিশ্চয়ই। আগামী দিনে স্বপ্ন বলতে এইটুকু বলবো যে আমি এটাকে যেমন তোমরা যেটা বলে যে আর্টিস্টিক ব্যাপার, আমি দোকানটাকে পুরো আমি আমার আর্ট ম্যাটেরিয়াল দিয়ে সাজিয়ে তুলি আমার দোকানটা। আর এই যে কাপের জায়গাগুলো দেখছো, আগে আমি কিন্তু লোককে এমনিতেই খেতে দিতাম কাপের ছবি এঁকে, তখন দেখতাম লোকে এইগুলোকে খাচ্ছে ফেলে দিচ্ছে, ব্যাপারটা বড় বেদনা ব্যাপার একদম। তো তবে হ্যাঁ, কেউ কেউ ওটা কাপটাকে ধুয়ে নিয়েও বাড়ি চলে যেত, সেটাও ছিল। কিন্তু এই কাপের মধ্যে ছবি আঁকার ব্যাপারটা এটা আমার মেয়ে আমাকে বলে, বাবা অন্য এক দোকানে আছে, একটা দোকান আছে কলকাতাতে, কফি দোকান, যেখানে তোমার ছবির তো ওরা খালি নাম লিখে দেয় কফির কাপের উপরে, আর তুমি যখন ছবি আঁকতে পারো তা তুমি সবার ছবি এঁকে দাও না। এটা আমার মেয়ের পরামর্শেই কিন্তু আমি আজকে কফির কাপের উপরে ছবি আঁকা শুরু করি। আর এই ছবি আঁকাটা শুরু করার পরে আজকে মানুষজন কিন্তু এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। আর এখানে ছবি আঁকার জন্য আমি একটা পারিশ্রমিক নিয়ে থাকি, যেটা আগে নিতাম না। নেওয়ার কারণটা তোমাদের জানালাম। ঠিক ঠিক, যে মানুষ যে যখনই এটা একটা মূল্য দিয়ে নিচ্ছে তখনই এটা মানুষের মূল্যবোধ বুঝছে একদম। তা না হলে মানুষ এটাকে
একদমই মূল্য দিচ্ছে না। আর এখন কফির কাপগুলো লোকে বলে যে এই কফি আপনি কি এই কফি কাপে দেবেন, আমরা এই কফি কাপে দেবো, অন্য কফি কাপে দিয়ে কাপের মধ্যে ভরে দিতাম। ভরে দিলে লোকে উপর থেকে যে কাপটা খেতে নিজে কাপটাকে সে কালেকশনে নিয়ে যেতে পারে বাড়ি। একদমই তাই। আর দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও, যারা ধরো তোমার ভিডিও দেখছে? তাদের একটাই বলবো যে এখানে আসলে শুধু কফি যে খাবে তা নয়, কফি খাওয়ার সাথে সাথে তারা আমার এই যে লেখা ছবি এইসব দেখে একটা ভালো সময় কাটাতে পারে, সেটাই আমি বলতে পারি। সুন্দর মুহূর্ত কাটানোর জন্য একদম একদম কোনো অসুবিধা হবে না। আর ঠিক যেটা নাকি বলছিলাম যে আমার যে দেওয়ালে লোক ছবি টানানো হতো, লোকে ওটা দেখে একটা এন্টারটেনমেন্ট হতো, এখনও ঠিক আমি একই জায়গায় আছি, লোকে এন্টারটেনমেন্ট করতে পারে আমার এই লেখাগুলো দেখে। এমনকি লেখাগুলো যেগুলো আছে সেগুলো তোমার আমার সাধারণ যে কথাগুলোকে একটুখানি সাজিয়ে গুছিয়ে লেখা, প্রত্যেকটা কথাই তোমার আমার কথা। এগুলো আলাদাভাবে যে আমি কিছু লিখেছি সেটা নয়, সব তোমার আমার কথাগুলোই লেখা। থ্যাংক ইউ। তো আজকে কলকাতা কফিতে দাদাগিরিতে পার্টিসিপেট করা শ্যামাপ্রসাদ কাকুর কাছে এসে শুধু কফি খাওয়া হলো না, সঙ্গে সঙ্গে আঁকানো হলো নিজেকেও। তো তোমরা দেখতে পাচ্ছ কাকু খুব সুন্দর করে এঁকে দিয়েছেন। এবার আমার ইউটিউব চ্যানেলের নামও এখানে লিখে সুন্দর করে একটা হাসি মুখের চিত্র কিন্তু এই কফির কাপে তুলে ধরেছে। এটা কিন্তু আমার কাছে একটা সত্যি বিরাট বড় একটা পাওনা। তো এটাকে কিন্তু আমি আমার অনেক কাছে যত্ন করে তুলে রাখবো, এটা আমার কাছে সত্যি একটা বড় পাওনা। থ্যাংক ইউ। আমি জানি তো শুধুমাত্র কাকুর দোকানে এসে আঁকাঝোঁকা তো থাকবেই, তার সাথে একটুখানি কফি খাওয়া থাকবে না সেটা কখনো হয় বন্ধুরা? তো এই কফি একটু অর্ডার করে নেওয়া হলো, টেস্ট করে সত্যি একটা কফির মধ্যে দেখো আলাদা করে কফির টেস্ট কি বলবো, কিন্তু কফির মতো কফি এটা বলা যেতে পারে, যেখানে জলের পরিমাণটা খুবই কম, দুধ আর কফির যে পরিমাণ সেটা কিন্তু যথেষ্টভাবে মেনটেন করেছে এই দোকানের দাদা। তো এই কফিটা কিন্তু দাম 20 টাকা হলেও আমি বলবো যে হ্যাঁ, যেটুকুনি দাম কাকু নিচ্ছে সেই পরিমাণ জিনিসও কিন্তু কফির মধ্যে কাকু দেওয়ার চেষ্টা করেছে, এবং সব মিলিয়ে কিন্তু কফির টেস্টটা কফির মতনই এবং খুব ভালো টেস্ট আসছে। মানে কফিটা খেয়ে যে কীরকম বেস্বাদ লাগছে বা টেস্ট লাগছে না, এটা এরকম একদমই নয়। কফিটা সত্যিই টেস্টফুল এবং খুব ভালো কোয়ালিটির কফি কিন্তু কাকু রেডি করে আমাদেরকে দিয়েছে। টালিগঞ্জ মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়েই বাঁ হাতে প্রথম কফির দোকানটি হলো এই কলকাতা কফি শপ। এইখানেই কিন্তু সেই কাকুর দোকানটি অবস্থিত।